ভারতে লেখাপড়া করতে আগ্রহী এরকম স্টুডেন্টদের কাছ থেকে একটা কোয়েশ্চেন আমি প্রায় পেয়ে থাকি। কম করে হলো 100 জন স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেনটা করেছে। কোয়েশ্চেনটা হচ্ছে, লেখাপড়া শেষে ভারতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে কিনা, অর্থাৎ ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে কিনা। একই সাথে আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে, লেখাপড়া শেষে ভারতে চাকরি করা যাবে কিনা। তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা কোয়েশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, ভারতে লেখাপড়া চলাকালীন সময়ে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কিনা, আর যদি করতেও পারেন তবে কি ধরনের কাজ করতে পারবেন। বিগত কয়েকদিন ধরে ভারতে কিভাবে নাগরিকত্ব পাওয়া যেতে পারে তা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। ঘাটাঘাটি করে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায়নি, তবে ভারতের হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে একটা নোটিশ পেয়েছিলাম। ওই নোটিশে তারা কিভাবে নাগরিকত্ব প্রদান করবে তা লেখা ছিল। ওই নোটিশটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে আপনি যদি ফরেন সিটিজেন হিসেবে ভারতে নাগরিকত্ব নিতে চান তবে আপনাকে একটা বিশাল অঙ্কের টাকা ভারতে ইনভেস্ট করতে হবে। আপনি যদি 18 মাসে 10 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তবে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন। তাছাড়া আপনি যদি 36 মাসের মধ্যে 25 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন তাতেও আপনি নাগরিকত্ব পাবেন। সো ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে এই নোটিশটি পাওয়া গেছে। আমি ওইটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নিতে পারেন। সো একজন স্টুডেন্ট হিসেবে আপনি যখন লেখাপড়া করবেন ভারতে, তখন ওই টাইমে আসলে এত টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা আপনার থাকবে না। তাছাড়া আরো কিছু ইনফরমেশন আমি অন্যান্য ওয়েবসাইটে পেয়েছি যেগুলো ভারতের হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে ছিল না। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, ওই ইনফরমেশনগুলো হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে পাইনি। তো ওই ইনফরমেশনগুলো হচ্ছে, আপনি যদি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেন, তারপর আপনাদের যদি বাচ্চা হয়, ওই বাচ্চা জন্মসূত্রে ইন্ডিয়ান হবে। সো তার সূত্র ধরে হয়তো আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বাট এর সম্পূর্ণ প্রসেস সম্পর্কে কোনো আইডিয়া আমি পাইনি, বা এই ইনফরমেশনটা আমি হোম মিনিস্ট্রির ওয়েবসাইটেও পাইনি। সো এই ইনফরমেশনগুলো থেকে বলা যায়, আপনি যদি ভারতে লেখাপড়া করে ভারতের নাগরিকত্ব নিতে চান, ইটস অলমোস্ট ইম্পসিবল। যদি আপনি লিগেল ওয়েতে আগান, ইটস অলমোস্ট ইম্পসিবল। ইলিগেল কোনো ওয়ে আমার জানা নেই, আর আমি কাউকে কখনো সাপোর্ট করবো না আপনি ইলিগেলি কোনো ধরনের কাজকর্ম করেন। সো অফকোর্স আমি আবারও বলবো, আপনি যদি লেখাপড়া করতে ভারতে আসেন, আর যদি এই আশা নিয়ে আসেন যে আপনি ভারতে লেখাপড়া করবেন এবং ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন, দেন ইউ আর রং। ভারতের নাগরিকত্ব পাওয়া অলমোস্ট ইম্পসিবল। সো এই উদ্দেশ্যে ভারতে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা অন্য কোনো কান্ট্রি বেছে নিতে পারেন। এখন আসি চাকরির প্রসঙ্গে। ভারতে চাকরি করার জন্য তারা একটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে দিয়েছে। আপনি যদি ওই কন্ডিশনটা ফিল আপ করতে পারেন তবেই আপনি ভারতে চাকরি করতে পারবেন। কন্ডিশনটা হচ্ছে, আপনার চাকরির অ্যানুয়াল প্যাকেজ 25,000 USD হতে হবে বা তার বেশি হতে হবে। $25,000 অ্যারাউন্ড 20 লাখ রুপির মতো হয়। সো আপনি যদি ভারতে কোনো চাকরি পান এবং বছর শেষে আপনাকে ওই চাকরি থেকে যে পরিমাণ টাকা দিবে, ওই টাকার পরিমাণটা যদি 20 লাখ রুপির বেশি হয় বা 25,000 USD এর বেশি হয়, তবেই আপনি এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। সো এই কন্ডিশনটা ফিল আপ করে তবেই আপনি ভারতে চাকরি করতে পারবেন। আর ভারতের মতো দেশে ইয়ারলি 20 লাখ রুপি প্যাকেজের চাকরি ম্যানেজ করা খুবই টাফ। সো আপনি যদি একদম আউটস্ট্যান্ডিং লেভেলের স্টুডেন্ট না হন বা আউটস্ট্যান্ডিং লেভেলের স্কিল্ড একজন মানুষ না হন, তবে আপনি ভারতে এত বড় একটা প্যাকেজের চাকরি পাবেন না বললেই চলে। সো আপনি যখন ভারতে লেখাপড়া করতে আসবেন, তখন মাইন্ডসেট করে রাখবেন যে আমি ভারতে চাকরি করব না এবং ভারতের পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার চিন্তা করব না। আমি ওইখান থেকে লেখাপড়া শেষ করে অন্য কোনো একটা দেশে মুভ করার চেষ্টা করব। অ্যান্ড ইটস কাইন্ড অফ ইজি। আপনি ভারতে যখন 4 বছর 5 বছর লেখাপড়া করবেন, তারপর অন্য একটা দেশে যদি আপনি মুভ করতে চান, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশনে কিছুটা হলেও সুবিধা পাবেন। সো আপনারা এই মাইন্ডসেট করে আসবেন যে ভারতে লেখাপড়া শেষে অন্য কোনো একটা দেশে মুভ করবো, নয়তো দেশে গিয়ে চাকরি করব। এখন আসি, আপনার লেখাপড়া চলাকালীন সময় আপনি ভারতে পার্ট টাইম জব করতে পারবেন কিনা। আপনি যদি ICCR এর গাইডলাইনটা ফলো করেন, মোটামুটি 35-36 পেজের একটা গাইডলাইন আছে। ওইখানে একটা পয়েন্ট সুন্দর করে লেখা আছে যে ভারতে একজন ICCR স্কলার যখন লেখাপড়া করতে আসবে, তার জন্য সকল ধরনের পার্ট টাইম জবের রাস্তা বন্ধ। অর্থাৎ ICCR এর স্কলার যারা থাকবে তাদের জন্য পার্ট টাইম জব অ্যালাউড না। যদি আপনি লেখাপড়া চলাকালীন সময়ে কোনো ধরনের জব করেন এবং ICCR তা জানতে পারে, তারা হয়তো এই ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নিবে। আই ডোন্ট নো হোয়াট দে উইল ডু, বাট তারা কোনো একটা ব্যবস্থা অফকোর্স নিবে, কারণ ICCR স্কলারদের পার্ট টাইম জব করা টোটালি প্রহিবিটেড। অ্যাকচুয়ালি শুধু ICCR স্কলার না, আপনি ভারতে যদি সেলফ ফান্ডেও পড়ালেখা করতে আসেন, তাতেও আপনি পার্ট টাইম জব করতে পারবেন না, কারণ ভারতীয় ইমিগ্রেশন ফরেনার স্টুডেন্টদের পার্ট টাইম জবের পারমিশন দেয় না। সো আপনি ইন্ডিয়াতে যদি লেখাপড়া করতে আসেন, অফকোর্স আপনি পার্ট টাইম জব করতে পারবেন না। অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে টিউশনি করা যাবে কিনা। টিউশনি বিষয়টা হচ্ছে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে থাকেন, যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছে, ওইখানে আপনি যদি চেষ্টা করেন বা মানুষদেরকে কনভিন্স করতে পারেন,
তাহলে হয়তো আপনি টিউশনি খুঁজে পেতে পারেন এবং টিউশনি করতে পারেন। এটার জন্য আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু টিউশনি ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তবে আমি বলবো টিউশনি করানোটাও ইম্পসিবল, কারণ আপনি আসার পর এখানের সংস্কৃতি এবং এখানের ভাষার সাথে খাপ খাওয়িয়ে নিতে নিতেই 3 থেকে 4 বছর চলে যাবে। সো আপনার এই সময়ের মধ্যে টিউশনি করানো কোনোভাবেই পসিবল না। এখন কথা হচ্ছে, একজন স্টুডেন্ট যদি ভারতে লেখাপড়া করতে আসে তার জন্য কি ইনকামের কোনো রাস্তাই খোলা নেই? আমি বলবো হ্যাঁ, রাস্তা খোলা আছে, এবং সেটা হচ্ছে রিমোট ওয়ার্কের মাধ্যমে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তবে অবশ্যই আপনি করতে পারবেন, এতে আপনাকে কেউ কোনো ধরনের বাধা দিবে না। আপনি যদি রিমোট ওয়ার্ক করেন, আপনি যদি বাংলাদেশের কোনো একটা কোম্পানির সাথে কানেক্টেড থাকেন এবং তাদের কাজগুলো আপনি রিমোটলি ইন্ডিয়া থেকে করেন, তাতেও আপনাকে কেউ কোনো ধরনের বাধা প্রদান করবে না। সো অফকোর্স আপনি রিমোট ওয়ার্কগুলো করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাট ফিজিক্যালি ভারতে কোনো ধরনের পার্ট টাইম জব আপনি করতে পারবেন না। এটা তাদের ইমিগ্রেশন থেকে প্রহিবিট করা হয়েছে। সো আপনি এই ধরনের কোনো কাজ করতে পারবেন না, এতে করে আপনার স্টুডেন্টশিপ বাতিল হওয়ার সম্ভাবনাও থাকে। সো যারা সেলফ ফান্ডে লেখাপড়া করতে আসবেন, আপনারা প্রপার ফান্ড ম্যানেজ করে তারপরে আসবেন, যাতে করে আপনার এখানে এসে কোনো ধরনের বিপদে না পড়তে হয়।